শুভ জন্মদিন তুর্য ভাই। আমি জানি আপনি বই পড়েন না, আর আমি আশাও করব না আপনি এই বইটা পড়বেন। বাবা সবসময় বলে মানুষকে সবসময় নিজের প্রিয় জিনিসটা উপহার হিসেবে দিতে হয়। এই বইটা আমার সব থেকে প্রিয়, তাই ভাবলাম আমার প্রিয় বইয়ের ভাগ আপনাকেও দিই। তুর্য স্তব্ধ হয়ে যায়, তার ঠোঁট কাঁপে কিন্তু কোনো শব্দ বেরোয় না। তুই তুই জানিস আমার জন্মদিন? হিয়া মাথা নাড়ে, একটুকু ভনিতা করে না। তার কণ্ঠে এক ধরনের ধরা পড়ে যাওয়া কোমলতা, যা কেবল আবেগ জানে, হিসাব জানে না। এবার হিয়া আবার বলতে শুরু করে। তুর্য ভাই, আপনি পৃথিবীর সব থেকে সুন্দরতম সময়ে জন্মেছেন। কৃষ্ণচূড়া, সোনালু, আরো কত রঙে। এ কারণেই হয়তো আপনি নিজেই একটা ফুলের মতো সুখ। আপনাকে অঞ্জন দত্তের একটা গান উৎসর্গ করা যেত, তবে গানটা তিনি একটা নারী চরিত্র মালার নামে লিখেছিলেন, তাই আর 12ই মে জেনেও উৎসর্গ করা হলো না। তুর্য কিছু বলে না, শুধু তাকিয়ে থাকে হিয়ার চোখে। তার চোখে মিশে যায় পৃথিবীর সব রং। হিয়ার কথাগুলো তখন শহরের এক কোণে জমে থাকা জলের মতো নিঃশব্দে গড়িয়ে পড়ে তুর্যের হৃদয়ে। তুর্যের মন আওড়ায়। সুখ মানে হয়তো শুধু আভিজাত্য কিংবা বাড়াবাড়ি নয়। সুখ মানে কারো চুপি চুপি মনের রাখার অভ্যাস, সুখের ভাগ দেওয়ার সাহস। হিয়া ব্যাগটা গুছিয়ে নিয়ে ধীরে ধীরে রিক্সা থেকে নামতে চায়। বৃষ্টিতে পা ভিজে যাচ্ছে, শাড়ির আঁচল চুপচুপে, কিন্তু তবুও তার মুখে একরকম নীলাভ প্রশান্তি। রিক্সা ছেড়ে 2 পা রাখতেই পেছন থেকে তুর্যের গলা আসে। হিয়া, হিয়া থমকে যায়, ধীরে ফিরে তাকায়, চোখে এক চিলতে জিজ্ঞাসা। তুর্য হালকা হেসে বলে, আমি কাল চলে যাচ্ছি। এক মুহূর্ত যেন স্থির হয়ে যায়। হিয়ার চোখে ঝলকে উঠে বিস্ময়। চলে যাচ্ছেন হঠাৎ কেন? তুর্য একটু দৃষ্টি ফেরায় আকাশের দিকে, তারপর নিচু গলায় বলে, আমি তো অতীতে পাখি হিয়া, সময় হলেই ফিরতে হয়। এখন ঘরে ফেরার পালা। হিয়ার ঠোঁট কাঁপে কিছু বলার জন্য, কিন্তু তার আগে তুর্য ঠেলে দেয় একরকম হালকা হাসি। মিমরা আসছে, তাড়াতাড়ি ঘরে ফিরে চেঞ্জ করে না, আমি মিনিট 5 পর ফিরছি। হিয়া তাকিয়ে থাকে তার দিকে, চোখে একরাশ কথার ভিড়, যেগুলো আর বলা হয় না। বৃষ্টির ফোঁটার মতো কিছু অনুভব হয়, যা ঝরে পড়ে বুকের মধ্যে। তবুও সে মাথা নাড়িয়ে এক টুকরো মুচকি হাসি ছুঁড়ে দেয় তুর্যর দিকে। তারপর ধীরে ধীরে পেছন ফিরতে ফিরতে বলে, অতিথি পাখি। আর তুর্য সে বসে থাকে রিকশার উপর, হাতে একখানা বই, বুক ভরা নীরবতা, আর চোখে ঝিরঝির করে নেমে আসা একরকম মেঘলা বিকেল। হিয়া ঘরে ফিরে আসে, দরজাটা ধীরে বন্ধ করে দেয়। ঘরের ভেতরে আলো জ্বালানো, জানালার পাশের পর্দা হালকা দুলছে বাতাসে। বাইরে এখনো বৃষ্টি ঝরছে ধীরে, যেন কারো বিষণ্ণ সুর বাজছে অস্পষ্ট। সে ভেজা শাড়িটা গায়ে রেখে চুপচাপ বসে পড়ে জানালার কাছের কাঠের চেয়ারে। বৃষ্টির ফোঁটা জানালার কাছে পড়ে টপ টপ শব্দ করছে। তার চুল থেকে জল টপ টপ করে কাত বেয়ে, আর শাড়ির ভাঁজে আটকে থাকা সেই কুচি কৃষ্ণচূড়ার পাপড়িগুলো ধীরে ধীরে মুছে যেতে চাইছে। হিয়ার চোখে কোনো জল নেই, কোনো প্রকাশ্য দুঃখ নেই, তবু বুকের ভেতরটা ভার হয়ে আছে। তুর্য চলে যাচ্ছে, এই ভাবনাটা যেন তার মধ্যে এক ধরনের শূন্যতা এনে দিয়েছে। কথা না বলা কোনো অনুভব, বুকে জমে থাকা একরাশ কিছু না বোঝা কষ্ট, সব মিলে যেন এক দুঃখ দুঃখ অনুভব। হিয়া মাথা হেলিয়ে দেয় চেয়ারের পিঠে, চোখ বন্ধ করে। বৃষ্টির শব্দ, হৃদয়ের নিঃশব্দতা, আর একটি অসমাপ্ত বিকেলের অনুভব, সব মিলিয়ে সে কেবল অনুভব করে তার তুর্য ভাই হয়তো সত্যি অতিথি পাখি। হিয়া নিজের সাথেই বোঝাপড়া করছে। হিয়ার কিশোরী মন কি বেশি বেহেয়া হচ্ছে? হিয়ার মনে হচ্ছে এই কৃষ্ণ বর্ণের পুরুষটি পৃথিবীর সব সৌন্দর্য নিয়ে পালানোর প্রস্তুতি নিচ্ছে। হয়তো প্রতিটি সৌন্দর্য আলাদা বর্ণনায় বর্ণিত হয়। তাহলে কই হিয়া তার এই ছোট্ট জীবনে তার প্রেমিক পুরুষকে কল্পনার রাজ্যে যেভাবে সাজিয়েছে, এই পুরুষটা তো তেমন নয়। তাহলে হিয়ার মন কিসের প্রণয় পিপাসায় মগ্ন হচ্ছে? হিয়া নিজেকে ভুল বোঝাতেও চাইছে না। মানুষ হয়তো তার স্বভাবের বিপরীত স্বভাবের মানুষেরকে বেশি আটকায়। এটা কি নিয়ম? হঠাৎ করেই দরজায় ঠক ঠক শব্দ। হিয়া এক ঝটকায় চোখ মেলে। দরজার ওপাশে মিম আর পিউ, বৃষ্টিতে ওরাও ভিজে গেছে।
পিউর গলা ভেসে আসে। হিয়াপি, দরজাটা দিয়েছিস কেন? খুল না। হিয়া তাড়াতাড়ি উঠে পড়ে। ভেজা শাড়িটা গায়ে লেগে আছে এখনো। তারপরও সে নিঃশব্দে ঘরের ভেতরটা একবার দেখে নেয়। মেঝেতে ভেজা শাড়ি থেকে টপটপে পানি জমছে। জানালার কাজ ঘেঁষে বই রাখা ছোট্ট টেবিলটার কফটা জল এসে পড়েছে। সে তাড়াতাড়ি ঘরের কোণ থেকে শুকনো গামছাটা টেনে নেয়, কচি পা ফেলেই শুরু করে পানি মুছতে। এরপর শাড়িটা খুব দ্রুত খুলে সালোয়ার স্যুট পরে নেয়। মাঝে মাঝে দরজায় পিউর বিরক্ত গলা। হিয়াপি, আমরা একদম ভিজে আছি তো। শেষমেশ হিয়া একটা শীতল নিঃশ্বাস ফেলে। ভেতরে তোলপাল অনুভবটাকে গিলে নিয়ে দরজার দিকে এগোয়। দরজাটা খুলতেই ঢুকে পড়ে মিম আর পিউ। দুজনেই ভিজে, চুল ভিজে কপালে লেগে আছে। পিউ ঢুকেই অভিমানী গলায় বলে ওঠে, তুই দরজাটা দিলি কেন? হিয়াপি, দেখ কি অবস্থা আমাদের, কিন্তু তুই ভিজেছিস কিভাবে? মিম এক ধাপ পিছিয়ে দাঁড়িয়ে হিয়ার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তার চাউনি একটু ধীর, একটু গভীর। সব ঠিক আছে তো? তার প্রশ্ন নয়, বরং এক ধরনের বোঝা কথা। হিয়া কিছু বলে না, শুধু হালকা একটা হাসি আনার চেষ্টা করে। হিয়ার ভেজা চুলের ওজন যেন এবার ওর বুকের ভেতরের ওজনের চেয়ে হালকা মনে হয়। পিউ ঘরে ঢুকেই থমকে দাঁড়ায়। চোখ চলে যায় জানালার পাশে রাখা টেবিলটার দিকে। সেখানে ছড়ানো এক গাদা কৃষ্ণচূড়া, জারুল আর সোনালু ফুল। রঙে রঙে ভরে গেছে চারপাশ, যেন এক টুকরো বসন্ত এসে বসে আছে বৃষ্টির দিনে। পিউ চোখ বড় বড় করে বলে, ইস, হিয়াপি, এত ফুল কোথায় পেয়েছিস এগুলো? হিয়া জানালার পাশে এসে দাঁড়ায়। জানালার গা ঘেঁষে ঠোঁটে হালকা ক্লান্তির হাসি। একবার মিমের সাথে চোখাচোখি হয়। এরপর হিয়া বলে, আমি এনেছি। বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছিল, তাই রাস্তার দিকে গিয়েছিলাম, ওখান থেকে এনেছি, ঠিক যেন আমার জন্যেই রেখেছিল কেউ। একটা কৃষ্ণচূড়ার পাপড়ি তুলে নেয় সে হাতে। এই জন্যই তো ভিজে গেলাম, আর এখন মাথা ধরে গেছে। আর বকবক করিস না প্লিজ। পিউ আর কথা বাড়ায় না, চুপচাপ মিমের দিকে তাকায়। মিম ইশারায় বলে, চল শাড়ি চেঞ্জ করে নিই। দুজন চলে যায় কাপড় পাল্টাতে। ঘর আবার কিছুটা নিস্তব্ধ হয়ে আসে। বৃষ্টি ধীর হয়ে এসেছে, কিন্তু জানালার পাশে ফুলগুলোতে টপ টপ জল পড়ছে এখনো। ঠিক তখনই বাইরে থেকে আওয়াজ, হিয়াপি। ভেজা গলায় নিচু ডাক। হিয়া দরজার দিকে তাকায়। আলিফ দাঁড়িয়ে, হাতে ট্রেতে কয়েক কাপ ধোয়া ওঠা আদা চা। তুর্য ভাইয়া বলেছেন তোমাকে এইটা দিতে। পিউ ওয়াশরুম থেকে চুল মুছতে মুছতে বেরিয়ে বলে ওঠে, আলিফ, রাশিদা খালারে একটু বলবে প্লিজ, হিয়াপির মাথা ব্যথা। আপি সহ আমাদের সবাইকে যেন একটু আদা চা দেয়। হিয়া হালকা হেসে পেছনে পিউয়ের দিকে তাকায়। পিউ হিয়ার হাসি দেখে এগিয়ে এসে আলিফের হাতে আদা চা দেখে অবাক। পিউ ভেবেছিল আলিফ বরাবরের মতো চা বানানোর হুকুম করতে এসেছে, তাই ওকে চা আনতে পাঠানোর প্ল্যানে ছিল। কিন্তু এ ছেলে সবার জন্য চা নিয়ে হাজির। হিয়া হাত বাড়িয়ে চায়ের ট্রে হাতে নেয়। আলিফ কোনো কথা বলে না। পিওর বিস্মিত মুখের দিকে তাকিয়ে ট্রে রেখে চলে যায়। হিয়া ট্রে টেবিলে রেখে এক কাপ চা নিয়ে বসে পড়ে জানালার পাশের চেয়ারে। কাপ থেকে ভাপ উঠে আসছে, ভিজে চুলের ফাঁকে গিয়ে লাগে। এক ঢোক নিয়ে চোখ বন্ধ করে। গন্ধটা যেন একটা খুশির মতো। হিয়া এক ঢোক চা খায়। উষ্ণ আদার তীব্রতা জিভ ছুঁয়ে বুকের ভেতর পর্যন্ত নেমে যায়। কেঁপে উঠে ছুঁয়ে চোখ বন্ধ করে সে কিছুক্ষণ চুপ করে থাকে। বাইরের বৃষ্টি কমে এসেছে, কিন্তু জানালার ধারে কাছে জমে থাকা জলের রেখাগুলো এখনো ফোঁটা ফোঁটা করে গড়িয়ে পড়ছে, ঠিক যেন হিয়ার বুকের ভেতরের কথাগুলোর মতো স্পষ্ট নয়, কিন্তু থেমে নেই। এই এক কাপ চা, এক টুকরো আদরের ইঙ্গিত। হঠাৎ করে সূর্যের ছায়া হয়ে উঠে হিয়ার চারপাশে। সূর্য নিজে এসে কিছু বলেনি, কিন্তু এই চা, এটা কি নিছু কি শিষ্টাচার, নাকি তার নীরব বিদায়ের আগে রেখে যাওয়া এক ফোঁটা স্নেহ, নাকি হিয়ার দিকে চুপচাপ ফিরে তাকানো শেষবারের মতো? হিয়া জানে না। সে শুধু জানে এই কাপ চায়ের আজকের কোনো তাজা পাতা নেই, কিন্তু আছে এক রাশ পুরনো অনুভব। সূর্যর আদলে গাঁথা এক ধরনের নিঃশব্দ, যে নিঃশব্দ কানে
কিছু না বলেও হৃদয়ের অনেক কিছু বলে যায়। সন্ধ্যা ছেয়ে গেছে ধরণীতে। হিয়া হাসে নতুন উষ্ণ অনুভূতিতে। তারপর সে চুপ করে বসে থাকে। তার মনে অযাচিত হাজার প্রশ্ন উকি দিচ্ছে। প্রকৃতিও কি এই একই অনুভূতির পথ অতিক্রম করে শেষ অসমাপ্ততায় পৌঁছিয়েছে? হঠাৎ বিছানার পাশ থেকে মিম আর পিউর চাপা কথাবার্তা ভেসে আসে। দূরে কোথাও আবার বৃষ্টি পড়তে শুরু করেছে। হিয়া চুপচাপ চা শেষ করে কাপটা জানালার পাশে রাখা টেবিলটায় রাখে। জানালার কাচের ওপাশে কৃষ্ণচূড়া ফুলের গাছে যেন আরো গাঢ় হয়ে উঠেছে রক্তিম ছায়া। হঠাৎ হিয়া নিচু গলায় মিমকে জিজ্ঞেস করে, তোরা কি কালকেই চলে যাবি? মিম একটু থেমে যায়, তারপর মাথা হেলে বলে, হ্যাঁ, কাল সকালেই যাব। আমার ভার্সিটির ভর্তির কোচিং শুরু হবে, তাই বাবা খুব চাপ দিচ্ছে। আর তুর্য ভাইয়েরও সামনে পরীক্ষা। হিয়া মুখ ফিরিয়ে বাইরে থাকায়। জানালার পাশে কৃষ্ণচূড়ার লাল টুকটুকে পাপড়ি ছড়িয়ে পড়ে আছে মেঝেতে, যেন বিদায়ের আগে ফুল ফোটানোর শেষ অভিযান। পিউ কিছুক্ষণ চুপ থেকে আস্তে করে বলে, আপি তুই ঠিক আছিস তো? হিয়া কিছু বলে না, সে শুধু হালকা মাথা নাড়ে। তার চোখের চাউনি চলে যায় আকাশের দিকে, তারপর ফোন তুলে মেসেজে লিখে তুর্যকে। কালকে যেতেই হবে? তুর্য যেন ফোন হাতেই বসেছিল, সাথে সাথেই ওপাশ থেকে রিপ্লাই আসে। থেকে যাব? হিয়া চোখ তুলে একবার ফুলগুলো দেখে নেয়, এরপর লেখে, আপনি চলে গেলে প্রকৃতির রহস্য সমাধান কিভাবে হবে? তুর্য লেখে, ওটা চিন্তা করিস না, প্রকৃতিকে খুঁজবো বলেছে, তো খুঁজে বের করবো। হিয়া হাসে। এত সহজ হলে কি বড়দাদা এতদিনে খুঁজে পেতেন না? তুর্য নীরব, এরপর কয়েক মিনিট পর রিপ্লাই দেয়, মানুষ খুঁজতে চাইলে সৃষ্টিকর্তাকেও খুঁজে পায়। আরে তুই সামান্য মানুষ, দেখা যাক কি হয়। আসলে বড় দাদা খুঁজতে চেয়েছেন কিনা এই উত্তর কে দিতে পারে? হিয়া এবার রেগে ওঠে। আমি দিতে পারি এই উত্তর। মানুষের চোখ কখনো মিথ্যে বলে না। আমি বড়দাদার চোখে প্রেম, ভালোবাসার যন্ত্রণা দেখেছি। আর যে মানুষ একটা মানুষের নামে তার সমগ্র জীবন উৎসর্গ করে দিয়েছে, তাকে কিসের সন্দেহ? তুর্য এবার রিপ্লাই দেয়, ঠিক আছে, ভুল হয়েছে, দেখা যাক কি হয়। ঠিক তখনই দরজার পাশ থেকে রাশিদার কণ্ঠ ভেসে আসে। মামুনিরা সবাইকে এখনই বড়বাবু ডেকেছেন, এক্ষুনি যেতে বলেছেন। হিয়া চুপচাপ উঠে দাঁড়ায়, মুখে কিছু না বলেই ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে যায়। পিউ আর মিম তাকে অনুসরণ করে। হিয়া ধীরে ধীরে পায়চারি করে এগিয়ে যায় রুশান মুহাম্মদের ঘরের দিকে। মাথার ভেতর অনেক প্রশ্ন, অনেক অব্যক্ত অনুভূতি। সবাই ধীরে ধীরে এসে বসে রুশান মুহাম্মদের ঘরে। ঘরটায় তখন গাম্ভীর্য আর স্নিগ্ধতার এক অদ্ভুত মিশেল। জানালার বাইরে থেকে রোড লাইটের ভেজা আলো এসে পড়ছে তার সাদা পাঞ্জাবিতে, যেন একটা নরম আভায় তিনি জ্বলজ্বল করছে। তিনি চোখের চশমা এঁটে সবাইকে একবার চোখ বুলিয়ে নেয়। তোমরা সবাই বসো, আজ তোমাদের কিছু বলার ছিল। সবাই নীরবে বসে পড়ে। হিয়া আর তুর্য দু প্রান্তে, মাঝে মিম, পিউ আর আলিফ। রুশান মুহাম্মদ একটু থেমে বলেন, প্রকৃতির ডায়েরিটা ফিরে পাওয়াই ছিল অনেক বড় ব্যাপার। আমি জানি না তোমরা ঠিক কিভাবে কি করেছো, তবে আমি মনের গভীর থেকে তোমাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞ। তোমাদের অসংখ্য ধন্যবাদ। তার কণ্ঠের ভেতরে এক ফোঁটা কম্পন শোনা যায়, কিন্তু তিনি নিজেকে সামলে নিয়ে বলেন, তোমাদের কাল থেকেই ফিরে হবে জানি। এই বাড়িটা আবার একা হয়ে যাবে, প্রতিবারই যেভাবে হয়ে যায় আবার সেভাবেই নিঃস্ব হয়ে যাবে বারান্দাগুলো, ছাদটা। তবে তোমাদের এই উপস্থিতি এই বাড়িকে কিছুদিনের জন্য আবার জীবন্ত করে তুলেছিল। তিনি তাকায় হিয়ার দিকে, তারপর মিমের দিকে। একটা নরম নীরবতা নেমে আসে ঘর জুড়ে। হিয়ার চোখে জল টলমল করে ওঠে, কিন্তু সে দ্রুত মুখ ঘুরিয়ে নেয়। মিম নিঃশব্দে মাথা হেট করে বসে থাকে। আব্দুল রুশান মুহাম্মদ আলিফ আর পিউর দিকে তাকিয়ে বলেন, তোমরা তো দোষী হলেও আমার খুবই প্রিয়, দোষী পানা ছাড়িস না। রুশান মুহাম্মদ এবার চোখ সরিয়ে তুর্যর দিকে তাকান। একটু থেমে তার দিকে তাকিয়ে যেন পুরনো কোনো মুখ খুঁজে ফিরছিলেন। আলো আধারের ভেতরেও তার দৃষ্টিতে স্পষ্ট এক ধরনের মায়া। তিনি নিচু গলায় বলেন, তুর্য, তুই ঠিক হাসান ভাইয়ের মতোই হয়েছিস। সবাই চুপচাপ তাকিয়ে থাকে। তুর্য কিছুটা বিস্ময় আর অনিশ্চয়তা নিয়ে বৃদ্ধর চোখে চোখ রাখে। তোর দাদু একজন অসাধারণ মানুষ ছিল, অমায়িক, সংবেদনশীল।
অথচ ভিতরে খুব শক্ত। তোর চোখে, তোর আচরণে আমি ওনাকে বারবার দেখতে পাই। তুর্য এবার মাথা নিচু করে। এমন কিছু বলার ছিল না যেন, অথচ অনেক কিছু জমে উঠেছে ঘরের ভেতর। তখন আর কিছু শোনাচ্ছিল না, শুধু বাতাসের যেন একটু বেশি ভারী হয়ে উঠেছে অনুভূতির সুর। রাত ধীরে ধীরে আরো গভীর হয়। ঘর জুড়ে আড্ডার সুর কিছুটা হালকা হলেও কারো কারো ভেতরটা ভার হয়ে থাকে। পুরনো গল্প, ছোট ছোট হাসি আর নিঃশব্দ দৃষ্টি বিনিময়ের সময় এগিয়ে চলে। এক সময় রুশান মোহাম্মদ বলেন, চলো এবার সবাই বিশ্রাম নাও, ভোরে তো আবার অনেক কিছুর প্রস্তুতি নিতে হবে। তুর্য, মিম, আলিফ, তোমাদের তো যেতেও হবে। সবাই ধীরে ধীরে উঠে দাঁড়ায়। মিম, পিউ, আলিফ একে একে বিদায় নিয়ে নিজেদের ঘরে চলে যায়। তুর্য একটু পেছনে থাকে আর হিয়া পেছন থেকে তাকিয়ে থাকে তার দিকে। বাইরে তখন বৃষ্টির শব্দ ঘনিয়ে এসেছে। জানালার কাছে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। হিয়া ধীরে দরজা বন্ধ করে নিজের ঘরে আসে, খাটে বসে জানালার কপাট খুলে দেয়। বৃষ্টির ছাটে তার গালটা একটু ভিজে ওঠে। সে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে অন্ধকারে ঝরতে থাকা বৃষ্টির দিকে। মনে মনে বলে ওঠে, আরো বৃষ্টি হোক, রাতটা যেন খুব ধীরে কাটে। তারপর নিজেকেই প্রসন্ন করে। কেন চাইছি এত বৃষ্টি? যেন কাল সকালে কেউ যেতে না পারে। তার বুকের ভেতরটা কেমন হালকা হালকা কাঁপতে থাকে। আমি কি চাই তুর্য ভাই থেকে যাক? বৃষ্টির শব্দের ভেতরেও সে নিজের হৃদয়ের এই স্বীকারোক্তিকে স্পষ্ট শুনতে পায়। তবে উত্তরটা তখনও পুরোপুরি স্পষ্ট নয়, শুধু বাইরে টুপটাপ শব্দ করে ঝরে পড়ছে না বলা কথাগুলোর মতো বৃষ্টি। রাতটা যেন তার মন মতো কাটতেই চায় না। ঘড়ির কাঁটা এগোয়, তবুও হিয়ার মন যেন আটকে আছে একটা অদৃশ্য ভারে। চোখের পাতা ভারী হলেও ঘুম আর আসে না। বৃষ্টির শব্দে সারা রাত জানালার কাছে একরকম ছন্দ বাজে, আর হিয়া চুপচাপ সেই শব্দ শুনে যায়। তার বুকের ভেতরে জমে থাকা অনুভূতি এক সময় ভারে পরিণত হয়। কেমন এক ধরনের দুঃখও গা ঘিরে ধরে, অথচ সেই দুঃখটা ঠিক কোথায় থেকে এসেছে তা সে জানে না। কিসের দুঃখ এটা, কার জন্য? সে ধীরে উঠে ড্রয়ারের ভেতর থেকে তার ব্যক্তিগত ডায়েরিটা বের করে। পাতাগুলোর গন্ধে কলমের অচেনা উত্তাপে একটা যেন শান্তি পায়। চলতে থাকে কয়েক পাতা লেখা। এরপর কলম থামিয়ে হিয়া চুপ করে যায় কিছুক্ষণ। বাহিরে তখনও ঝিরঝিরে বৃষ্টি, কোনো শব্দ করে না, শুধু একটা নিঃশব্দ আরতি যেন বাতাসে ভেসে থাকে। হিয়া ডায়েরির ভাঁজে হাত রাখে, একবার ফিরে তাকায় জানালার পাশে ঝিমিয়ে যাওয়া ফুলগুলোর দিকে। উঠে যায় সেই ফুলগুলোর দিকে, একবার পরম যত্নে হাতে বুলায় ফুলের নেতিয়ে পড়া শরীরে। ফুলের গুচ্ছগুলোকে নিয়ে ফেরে আবার টেবিলে। প্রথমে ফুলের গুচ্ছ থেকে আলাদা করে 2-3টে কৃষ্ণচূড়ার ফুল। আগুন রঙা রোদে পুড়ে যাওয়া দুপুরের মতো রং তার, কিন্তু তবু যেন একটা কোমলতা লেগে আছে সেই ঝিমিয়ে যাওয়া পাপড়িতে। হিয়া ফুলটাকে যত্নে পুড়ে দেয় পৃষ্ঠার ভাঁজে, কয়েকটা বাক্য লেখে শুধু। প্রিয় কৃষ্ণচূড়া, তুমি থাকো এই গ্রীষ্মে জন্মানো বসন্তে, তুমি থাকো এক অমর রত্নে, না বলা অভ্যেসে, অজানা অনুভূতিতে আটকানো এক কৃষ্ণ পুরুষের নামে। পৃষ্ঠা উল্টায় হিয়া। দ্বিতীয় পৃষ্ঠায় 2টি সোনালু ফুল, সোনালি হলুদ সূর্যের মতো উজ্জ্বল, তবুও এখন স্নান হয়ে যাওয়া। প্রিয় সোনালু, এ অবেলায় বসন্ত আনলে কেন? পাল্টে যায় পৃষ্ঠা। তৃতীয় পৃষ্ঠায় 3টি জারুল ফুলের পাপড়ি, হালকা বেগুনি যেন সন্ধ্যার রং, মৃদু গন্ধ ছড়ানো। প্রিয় জারুল, শেষ শব্দ জমা থাক। তুমি এক স্নিগ্ধতা, তুমি এসেছো পৃথিবীর উষ্ণতম সময়ে সব থেকে গভীর শান্তি দিতে। দাও আরো সুখ দাও। এ যেন হিয়ার একটা গোপন সংগ্রহ, কারো অজান্তেই গড়ে তোলা ছোট ছোট অনুভূতির জগৎ। পাপড়িগুলোর দিকে তাকিয়ে হঠাৎ তার মনে পড়ে প্রকৃতি। তার ডায়েরিতেও তো প্রতিটা পাতায় ছিল এরকম যত্নে রাখা ফুল পাতার মুহূর্ত। হিয়া চমকে উঠে নিজের ভেতরে এই মিল দেখে। সে কি ধীরে ধীরে প্রকৃতির হয়ে যাচ্ছে? তার মন অবাক হয়ে প্রশ্ন করে, আমি কি প্রকৃতির মতোই হয়ে পড়ছি? এভাবে কি গড়ে ওঠে একটা গোপন পৃথিবী?
হিয়ার ভাবনার গভীরতার হালকা গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ে। হিয়া নিজের অজান্তেই মৃদু হাসে। শুধু চোখের কোণে তখনও জলের রেখা জমে থাকে, অস্পষ্ট অথচ খুব সত্য। হিয়া ডায়েরির পাতায় মাথা রেখেই কখন যে বিছানায় এসে ঘুমিয়ে পড়েছিল নিজেও বুঝতে পারেনি। বাইরে তখনও বৃষ্টি ঝরছিল নিঃশব্দ কান্নার মতো। পাতার মাথায় জমে থাকা না বলা শব্দের মতো ঝরে পড়ছিল একটানা। ঘুম ভাঙে আলো আধারিতে। জানালার কাছে পড়া রোদ যেন মৃদু হাত বুলিয়ে দিয়ে বলছে, ভোর হয়েছে হীরা। চোখ মেলে হিয়া প্রথমে কিছুই বুঝতে পারে না কোথায় আছে এই আলো, কাদের ঘরে। তারপর ধীরে ধীরে ফিরে আসে স্মৃতি। আয়নার সামনে থেকে মিমের গলার আওয়াজ ভেসে আসে। সে ফোন কানে নিয়ে কারো কাছে জবাবদিহিতা করছে, আর অন্য হাতে চুল আঁচড়ে যাচ্ছে। কাঁধের ওড়না চেয়ারে পড়ে আছে। ফোনটা রেখে তার কাঁধে বরাবর পড়ে থাকা চুলগুলো ঠিক করে নিল। হিয়া উঠে এসে মিমের পিছে দাঁড়িয়ে হালকা গলায় প্রশ্ন করে, তুই কি যাওয়ার জন্য রেডি হচ্ছিস? মুখে ক্রিম মাখতে মাখতে মিম হালকা করে তাকিয়ে বলে, আর যাওয়া, সূর্য ভাইয়ের তো ভীষণ জ্বর, সারা রাত জ্বরে কেঁপেছেন। গতকাল বৃষ্টিতে ভিজে হয়তো জ্বর বাঁধিয়েছেন। ওনার তো বৃষ্টির পানিতে এমনি অ্যালার্জি। হিয়ার বুকের ভেতর হঠাৎ যেন কিছু একটা থমকে যায়। চোখের পেছনে হালকা একটা চাপা ঝড় শুরু হয়, কিন্তু মুখে কোনো শব্দ ফুটে ওঠে না। মিম তখনও কথা বলছে, কিন্তু হিয়ার কানে যেন সব আওয়াজ মুছে যেতে থাকে। সূর্যের জ্বরের কারণ যে ঠিক তার পাগলামিটা, এটা সত্যিটা হিয়ার ঠোঁটে আনতে পারে না। কাল সারা বিকেল হিয়ার এক রোখা আবদারেই তো সূর্য ছাতা ফেলে ভিজেছিল। হিয়া তো চাইলেই না বলতে পারত, কিংবা সূর্য নিজেও ওর অ্যালার্জির কথা বলতে পারত, কিন্তু সে বলেনি। হিয়া শুধু বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে সূর্যের দিকে তাকিয়েছিল একটা শিশুসুলভ আনন্দে। হিয়া কোনো কথা না বলে চুপচাপ জানালার দিকে মুখ ঘোরালো। বাইরে বৃষ্টি থেমেছে, কিন্তু জানালার কাছে এখনো কিছু ফোঁটা রয়ে গেছে, যেন বৃষ্টির শেষ কয়েকটি কান্না। সেই ফোঁটাগুলোর দিকে তাকিয়ে হিয়ার মনে হয়, যদি আবেগ দিয়ে কাউকে ছুঁয়ে ফেলা যায় তবে কি তাও ক্ষতিকর হয়ে ওঠে? মনের মধ্যে জমে থাকা অপরাধ বোধ আর ভয়ঙ্কর অনুভূতির ভারে হিয়া চুপ করে দাঁড়িয়ে থাকে। কেবল বাতাস জানালার ফাঁক দিয়ে ঢুকে এসে ওড়নাটার প্রান্ত ছুঁয়ে দেয়, একটা অতৃপ্ত বিকেলের মতো। কিন্তু এ তো সকাল। হিয়ার মনে অদ্ভুত এক ভার যেন গলা টিপে ধরে। শব্দ না করে সে ধীর পায়ে উঠে দাঁড়ায়। তাকে এখন যেতে হবে, একটু দেখতে হবে একবার। সে সময়ের আগে পা ফেলে যায় সূর্যের ঘরের দিকে। শব্দ না করেই পৌঁছায় সূর্যের ঘরে। দরজাটা হালকা ঠেলে সে থেমে যায়। ভেতরের দৃশ্যটা এক মুহূর্তেই তার নিঃশ্বাস আটকে দেয়। সূর্য বিছানায় নিঃশব্দ ঘুমিয়ে, মুখটা ফ্যাকাশে হয়ে আছে, কপালে বিন্দু বিন্দু ঘাম, বুকের ওঠানামা যেন খুব ধীরে ভারী। পাশেই বসে আছে আলিফ, চুপচাপ, চোখে ক্লান্তির ছাপ, তবুও একটা নিঃশব্দের দায়িত্ববোধের নিবিষ্ট। ঘরের টেবিলের কোণে একটা ছোট পাত্রে জল, তাতে ভিজে রাখা কাপড়ের পট্টি, কিছু ঔষধ আর ছড়িয়ে ছিটিয়ে থাকা থার্মোমিটার। জ্বরের উষ্ণতা যেন কেবল শরীরে নয়, ছড়িয়ে পড়েছে ঘরের বাতাসেও। হিয়া দরজার পাশে দাঁড়িয়ে থাকে, এক দৃষ্টিতে তাকে। তার বুকের ভেতর দিয়ে হঠাৎ একটা আকুলতা চুয়ে পড়ে। সূর্য ভাই, আমি তো শুধু একটা বিকেলের আনন্দ চেয়েছিলাম, তুমি তার মূল্য এমনভাবে দিলে কেন? হিয়া চুপচাপ ঘরের এক কোণায় দাঁড়িয়ে সূর্যের মুখের দিকে তাকিয়ে থাকে, যেন সারা শরীর বৃষ্টি হয়ে যেতে চায়, কিন্তু সে নিজেকেই বেঁধে রাখে একটা অপরাধী কিশোরীর মতো, যার অপরাধ কাউকে না বললেও চোখে পড়ে যায়। আলিফ হিয়ার উপস্থিতি টের পেয়ে ধীরে মুখ তুলে, চোখে ক্লান্তি, কিন্তু গলার স্বরে একরকম নরম আশ্বাস থাকে। আপু, ভেতরে এসে বসো। হিয়া ধীরে এগিয়ে যায়, শব্দ না করে খাটের কাছে এসে দাঁড়ায়। ঘরের বাতাসে জ্বর আর ঔষধের গন্ধ মিশে আছে, এক ধরনের কুয়াশার মতো ভার জমে। আলিফ নিচু গলায় বলে, শেষ রাত থেকেই জ্বর তুর্য ভাইয়ের। শরীরটা একদম গরম হয়ে উঠেছিল। আমি ভেবেছিলাম মিম আপুকে বা তোমাকে ডাকি,
কিন্তু তুর্য ভাই কিছুতেই ডাকতে দিল না, বলল, ঘুমাচ্ছে ওরা, ডাকিস না। সে থামে একটু, তারপর আবার বলে, আমি তো জানি ওনার এই বৃষ্টির পানি থেকে অ্যালার্জি হয়, তাই তখনই ওষুধ খাওয়াই, জলপট্টি দিই, কিন্তু কিছুতেই কাজ হয়নি। শরীরটা আরও কাঁপছিল। তখন দাদি ফজরের নামাজের জন্য উঠেছিল, তিনিই তখন সব সামলেছেন, কাপড় পাল্টে দিয়েছেন, মাথায় পানি দিয়েছেন। তারপর ফজরের পর থেকে একটু ঘুমিয়েছে ভাই, এখনো ঘুম ভাঙেনি। আরিফের গলাটা কাঁপে না, কিন্তু কথাও যেন এক টুকরো দায়িত্ববোধ থেকে যায় শব্দের আড়ালে। হিয়া একটাও কথা বলতে পারে না, চোখটা স্থির তুর্যের মুখের উপর পড়ে থাকে, যেন দেখতে চায় একটু পরেই উঠে বসবে, সে হাসবে, বলবে, কিন্তু এখন কেবল নিঃশ্বাসের ধ্বনি আর নিস্তব্ধ ঘরের ভেতর দিয়ে ভেসে আসা একটা নরম দায়। আলিফ একবার হিয়ার দিকে তাকায়, তারপরে ধীরে উঠে দাঁড়ায়। তার চোখে একরকম বোঝাপড়ার ছায়া, যেন সে বুঝে গেছে এই মুহূর্তে দুজনের মাঝে তার না থাকাই ভালো। বরাবরই হিয়া আর তুর্য তার চোখে সন্দেহের আরেক নাম, তাও সে নিজেই যেন এই সন্দেহের সত্যতা চায়। আপু, আমি এক কাজ করি, দাদিকে একটু দেখি, উনি চা করছিলেন মনে হয়। বলে একটা হালকা হাসি টেনে আলিফ দরজার দিকে এগোয়। হিয়া তাকিয়ে থাকে ওর দিকে, কিছু বলার মতো হয় কিন্তু শব্দ হয় না, শুধু মাথা নাড়ে আলতো করে। আলিফ দরজার কাছে গিয়ে একবার ফিরে চায়, তারপর চলে যায় নিঃশব্দে, যেন অল্প শব্দেও যেন এই ঘরের নিস্তব্ধতা না ভেঙে যায়। ঘরে এখন হিয়া আর তুর্য, নিঃশ্বাসের ধীর আওয়াজ, মৃদু আলো আর ছড়িয়ে থাকা ঔষধের গন্ধে ঘরটা যেন এক ধরনের অসম্পূর্ণ দুঃখে ভরে থাকে। হিয়া ধীরে ধীরে এগিয়ে এসে তুর্যের পাশের খালি চেয়ারে বসে। তুর্যের মুখটা ফ্যাকাশে, চোখ দুটো বন্ধ, চুলগুলো এলোমেলো, কপালে ঘাম জমেছে। ওর এই অসহায় চেহারা দেখে হিয়ার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। তারপরও কোনো প্রতিক্রিয়া নেই, হিয়া শুধু বসে থাকে, তাকিয়ে থাকে, আর তার দায়ভরা অনুভূতি ছুঁয়ে থাকে নিঃশব্দে। জানালার কাচ গলে আসা সকালের আলো এক পাশ থেকে পড়ছে তুর্যের মুখে। সে তখনও ঘুমিয়ে, শরীরটা অল্প কাঁপছে, জ্বর হয়তো একটু, কিন্তু পুরোপুরি নামেনি, তবুও আগের তুলনায় কম। হিয়ার দৃষ্টি আটকে থাকে তার নিঃশ্বাসের ওঠানামায়, যেন সেই নিঃশ্বাসের কোনো অদৃশ্য আশ্বাস লুকিয়ে আছে। চেয়ারে বসেই হিয়া এক সময় ঘরের দিকে তাকাতে শুরু করে। ওর চোখ পড়ে সেই থার্মোমিটারটার দিকে, জলপট্টি ভেজা তোয়ালেটার দিকে, আর এক মুঠো ঔষধের পাশে রাখা আধখানা কাচের গ্লাস। এরপর তার দৃষ্টি ধীরে ধীরে ঘরের এক একটা প্রান্ত ছুঁয়ে যায়, যেমন করে কেউ একটানা কোনো গল্প পড়ে চুপচাপ মনোযোগ দিয়ে। ঘরটা আসলে কার ছিল হিয়া জানে না, কখনো জিজ্ঞাসাও করেনি। এ ঘরে তো ওর তেমন আশা হয় না, হাতে গুনে এক দুবার এসেছে বোধহয়। তাছাড়া এই বাড়িতে এতগুলো ঘর, প্রতিটা ঘরেই যেন এক একটা গল্প জমে আছে। এই ঘরটাও তার ব্যতিক্রম নয়। ঘরের পশ্চিম পাশে একটা পুরনো পড়ার টেবিল, মাথার খানিক ঘষা লেগে উজ্জ্বল হয়ে যাওয়া। কাঠের সেই বাদামি রঙের নিঃসরঙ্গ স্পর্শে হিয়ার হৃদয়ে নেমে আসে সকলের সময়ের ঘ্রাণ। পাশে একটা পুরনো খাট, কাছের খোদাই করা মাথাল, খাটের পায়ের তোলা একটা কাঁথা, তাতে সূক্ষ্ম নকশার ছাপ। সেখানেই তুর্য এখন ঘুমে। ঘরের উত্তর দিকে দাঁড়িয়ে আছে এক পুরনো আলমারি, যেন বহু বছর ধরে সেখানেই দাঁড়িয়ে কোনো অপেক্ষা করে যাচ্ছে। তার পাশে এক কোণে রাখা ড্রেসিং টেবিল, আয়নার নিচে কাঠের খুদে ড্রয়ারগুলোর হাতলগুলো বেশ পুরনো ধাঁচের। দেওয়ালের যে লাইটটা, তার সাদামাটা টিনের শেডে ধুলো জমেছে, কিন্তু এই ধুলোও যেন এই ঘরের চরিত্রের অংশ। হিয়া মনে মনে ভাবে, এই বাড়ির সবচেয়ে সুন্দর বিষয় বুঝি এই পুরনো গন্ধ। আধুনিকতার চমক এখানে নেই, আছে সময়ের মলিন ছোঁয়া, আর তার মাঝেই এক অদ্ভুত উষ্ণতা।
চোখ ঘোরাতে ঘোরাতেই হঠাৎ দেওয়ালের ওপর নজর পড়ে কিছু ছবি ফ্রেমে। দূরে আলমারির পাশে দেওয়ালের এক কোণে টানানো সেগুলো আগেও সে দেখেছে কি না মনে করতে পারল না। হিয়া কি এক অদৃশ্য টান ধীরে ধীরে উঠে দাঁড়ালো, পা টিপে এগিয়ে যায় দেওয়ালের দিকে, যেন অতীতের কোনো নিঃশব্দ পায়ে হেঁটে যাচ্ছে সে। ছবিগুলোর দিকে হিয়া তাকিয়ে থাকে এক দৃষ্টিতে, যেন ছবির ভেতর থেকে কেউ তাকে ডেকে নিচ্ছে অতীতের গভীরে। ছবিগুলো পুরনো, খুব পুরনো, সাদা কালো ভাবটাই প্রথম চোখে পড়ে, আর অস্পষ্টতা যেন সেই প্রাচীনতার সাক্ষী। ছবির কাগজগুলোর কোন ভাঁজ খেয়ে গেছে, কিছুতে ফাটল ধরেছে, তবুও তাতে আটকে আছে এক জীবনের বহু গহীন মুহূর্ত। এখানে মোট 3টে ছবির ফ্রেম, প্রতিটা ফ্রেমে অনেকগুলো মুখ, অচেনা অজানা। সেই সব মুখে কখনো আনন্দ, কখনো গম্ভীরতা। এখানে শুধু একটা মাত্র মুখ তার পরিচিত, আর সেটা আব্দুল রবিউল মুহাম্মদের। আর একটা ফ্রেমে মাত্র একটি ছবি, যেখানে একা একটি মেয়ে, কানে একটা ছোট্ট সাদা ফুল গোজা, যেটা সাদা হলেও ছবির রংহীনতায় সে এক অদ্ভুত কোমলতা ধরা পড়েছে। চুলগুলো খপা করে বাঁধা, গালে হালকা টোল, ঠোঁটের কোণে এক অপার অমলিন হাসি। হিয়ার বুকের ভেতরটা কেমন যেন করে আসে। এটা কি মিনু দাদি? নিজের মনে প্রশ্নটা ছুড়ে দেয় সে। ছবিটার হাসির রেখা কোথাও যেন এক অবনীয় সুখ আছে, তবুও হিয়া দ্বিধায় পড়ে যায়। কিন্তু এটা তো মিনু দাদির ঘর নয়। তাছাড়া ছবির মেয়ের গালে যে গাঢ় তিল, তা তো দাদির মুখে নেই। তাহলে? হিয়ার চোখ এবার ধীরে ধীরে ফ্রেমের পাশে আরেকটা ছবিতে যায়, তারপর আবার আরেকটাতে। মুখগুলো একটার সঙ্গে আরেকটার কিছুটা মিল খুঁজে পায় যেন সে। মুখগুলো যেন তার দেখা পরিণত কিছু মুখের সাথে মিল, তবুও কোনো পরিষ্কার সূত্র মেলে না। একবার তার মস্তিষ্কে আসে এই ছবিটা হতেই পারে তার দাদির ছবি। সে তো তার দাদির যুবতী বয়সের কোনো ছবি দেখেনি কোনোদিন। তাদের বাড়ির যে সব ছবি আছে সেগুলো তো সব তার দাদির বয়স্কর অবস্থায়। সেখানে কি আর চেহারা বোঝা যায়? মাথার ভেতরে প্রশ্ন জমতে থাকে ঘন মেঘের মতো। হিয়া ধীরে ধীরে আবার ফিরে আসে চেয়ারে, তুর্যের দিকে তাকিয়ে চুপচাপ বসে থাকে। হিয়া তুর্যের মুখের তাকিয়ে একটা দীর্ঘশ্বাস নিয়ে বলে, যে কোনো রহস্য উন্মোচনের জন্য আপনাকে প্রয়োজন তুর্য ভাই। হিয়ার চোখে ওই একা মেয়েটার ছবিটার প্রতিচ্ছবি যেন বসে গেছে। অজান্তেই এক অজানা টান অনুভব করছে সে। এটা হয়তো গভীর কৌতূহল। সে আর থাকতে পারে না, সে আবার উঠে এগিয়ে যায়। ফ্রেমটা সাবধানে দেওয়াল থেকে নামিয়ে কাপড় দিয়ে ধুলো মুছে নেয়। এই একটা ছবি নিয়ে ভাবনার জগৎ বাড়ানোর কোনো মানেই হয় না। তার দাদির ছবি হলেও জানতে তো আর বাধা নেই। আব্দুল রুশান মুহাম্মদকে দেখালেই সব পরিচয় মিলবে। হিয়া চলে যায় নিচতলায় বসার ঘরে, যেখানে আব্দুল রুশান মুহাম্মদ, আব্দুল রবিউল মুহাম্মদ আর মিনুর রহমান বসে চা খাচ্ছিলেন। হিয়ার হাতে ধরা ফ্রেমটা তারা দেখে একটু চমকে ওঠে। হিয়া ধীরে গিয়ে ফ্রেমটা তুলে ধরে আব্দুল রুশান মুহাম্মদকে প্রশ্ন করে, বড় দাদা, এই ছবিটা কার? এটা কি আমার দাদি? ছবিটা দেখে মুহূর্তেই মিনুর রহমানের মুখটা যেন পড়ে গেল। মুখে একটা স্পষ্ট উদ্বেগের ছাপ। হাত থেকে চায়ের কাপ পড়ে যাওয়ার মতো করে আঁকড়ে ধরলেন তিনি। গলাটা শুকিয়ে এসেছে বোধহয়। মিনুর রহমানের কণ্ঠটা কাঁপে, তাও গলা একটু সামলে বললেন, এই ছবি কোথায় পেলি? হিয়া শান্ত ভঙ্গিতে বলে, তুর্য ভাইয়ের জ্বর হয়েছে শুনে দেখতে গিয়েছিলাম। ওনার ঘরে দক্ষিণ দেয়ালে টানানো ছিল ছবিটা। মিনুর রহমান এবার পুরোপুরি ঘাবড়ে যান। তার মুখে আতঙ্কের রেখা, একটা ফিসফিসানি, যেন নিজের সাথেই কথা বলছেন। কিন্তু আমি তো এই ছবিগুলো নিজের হাতে ফেলে দিয়েছিলাম অনেক আগেই। আব্দুল রুশান মুহাম্মদের পাশে বসেই হালকা বিরক্তিতে বলে ওঠেন, হয়েছে কি তাতে? আমি বলেছিলাম রাশিদাকে ছবিগুলো গুছিয়ে রাখতে। একটা স্মৃতি তো শেষ করে ফেলার মতো নয়। তোর অত ভাবনার দরকার নেই মিনু।
হিয়ার চোখ চলে যায় মিনুর রহমানের মুখের পরিবর্তনের দিকে। তার চোখে যেন বহু বছর পুরনো কোনো অস্থিরতা জমে উঠেছে। হিয়া থমকে দাঁড়ায়, ছবিটা তার হাতে। কাচের ভেতর থেকে সেই অমলিন হাসির মেয়েটা যেন তাকিয়ে আছে তার দিকে, নীরব কিন্তু গভীর এক অর্থ বহন করে। আব্দুল রবিল মুহাম্মদ এবার ভালো করে তাকান ছবিটার দিকে। তার কপালে ভাঁজ পড়ে। একটা শক্ত হয়ে আসা স্বরে বললেন, এটা তহুরা, গলা খানিকটা আরো গম্ভীর হয়ে আসে তার। আমাদের খালাতো বোন, এই বাড়িতেই থাকতো এক সময়। তারপর এক মুহূর্ত চুপ থেকে যেন কিছু একটা গিলে ফেললেন ভেতরে ভেতরে। চোখ সরিয়ে নিয়ে বিরক্ত মিশানো কড়া গলায় বললেন, যেখান থেকে ছবিটা এনেছিস সেখানে রেখে আয়। দিন কি দিন তোর এই পুরনো জিনিস ঘাটাঘাটি করা বেশ বেড়ে যাচ্ছে। পড়াশোনায় মন দে হিয়া, সামনে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, এসব খুঁজে পাশ করা যাবে না। হিয়া বেশ থমকে যায়। আব্দুল রবিল মুহাম্মদ হিয়াকে অত্যন্ত স্নেহ করেন। এমন উচ্চস্বরে তার সঙ্গে এই অবধি কোনোদিনও আব্দুল রবিল মুহাম্মদ কথা বলেনি। তার গলায় যে ধমক ছিল তা কেবল পড়াশোনার জন্য নয়। মনে হচ্ছিল আর কিছু ঘাটাঘাটি করলেই হয়তো এমন কিছু বেরিয়ে পড়বে যা কারো জানার কথা নয়। ঘরের বাতাসটা হঠাৎ ভারী হয়ে আসে। চারিদিকে নেমে আসে একটা নিস্তব্ধতা, যেন কারো না বলা গল্প, চাপা পড়া কান্না কিংবা বহুদিন আগের অনুতাপ। দেওয়ালের পুরনো চুনকাম ফুঁড়ে উঠে আসতে চাইছে। হিয়া ছবিটা হাতে শক্ত করে ধরে নীরবে ফিরে আসে তুর্যের ঘরের দিকে। ওর চোখের দৃষ্টি ভারী, মুখে কোনো শব্দ নেই, অথচ মনটা বিক্ষিপ্ত, চিন্তা, প্রশ্ন আর অবাক্ত ক্ষোভে ভরা। দরজা ছেলে ঘরে ঢুকেই দেখে তুর্য জেগে উঠেছে। মাথার ভেজা তোয়ালে আর পাশে বসে আছে পিউ, আলিফ আর মিম। হিয়াকে দেখে প্রথমে কেউ কিছু বলে না, তবে চোখে পড়ে ওর মুখের গম্ভীরতা, সেই হালকা ভেঙে পড়া ভাব। আলিফ চোখ ছোট করে তাকায়। কি হয়েছে আপু, এত মন খারাপ কেন? পিউ কপাল কুঁচকে ফেলে। কেউ কিছু বলেছে তোমায়? মিম আস্তে উঠে এসে পাশে দাঁড়ায়। তুই ঠিক আছিস তো? তুর্য বালিশে হেলান দিয়ে বসে শুধু চোখ তুলে তাকিয়ে দেখে হিয়ার ডিঙ্গোকে। তার চোখে একরাশ উদ্বেগ। সে অনুভব করছে কিছু একটা ঘটেছে। হিয়া কিছুক্ষণ কিছু বলে না। সে হাতের ফ্রেমটা আস্তে করে টেবিলের কোণে রেখে দেয়। মুখে কোনো উত্তর নেই, কিন্তু চোখে যেন অনেকগুলো কথা আটকে আছে। তার নীরবতা চারপাশের নিস্তব্ধতা ছড়িয়ে দেয়, যেন কেউ পুরনো কোনো পাতার ধুলো ঝেড়ে তুলে ফেলেছে, যার শব্দ এখনো সবাইকে ছুঁয়ে যাচ্ছে। হিয়া চুপচাপ টেবিলের কোণ থেকে ছবিটা তুলে নিয়ে সবার সামনে ধরে দেখায়। সবাই প্রথমে নীরব, এরপর একে একে এগিয়ে আসে। পিউ চোখ বড় বড় করে তাকায়। এটা কার ছবি? দেখতে একদম সিনেমার মতো লাগছে। আলিফ ছবিটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখে। মনে হচ্ছে অনেক আগের ছবি, সাদা কালো ভাবটাই বলছে কত পুরনো। মিম চোখ দুটো একটু ছোট করে ছবির দিকে তাকায়। এ আবার কে? দাদি তো না, আবার প্রকৃতির মতোও তো লাগছে না। হিয়া একটু থেমে আস্তে বলে, এটা তুহুরা, এই ঘরের দেয়ালে টাঙানো ছিল। আজ সকালে তুর্য ভাইয়ের জ্বর দেখতে এসে চোখে পড়েছে। নিচে নিয়ে গিয়েছিলাম ছবিটা দাদাকে দেখাতে, যে ছবিটা আসলে কার। তবে সবাই যে ভয়ঙ্কর রিয়াক্ট করলো তাতেই হয়ে গেছে। পিউ সন্দেহের নজরে জিজ্ঞেস করলো, ভয়ঙ্কর রিয়াক্ট করেছে মানে? হিয়া মাথা নিচু করে বলল, দাদা ভাই এমন ভাবে ধমকে উঠলো যেন এটা নিষিদ্ধ কোনো ছবি। আলিফ তাড়া দিয়ে জিজ্ঞেস করলো, সেসব পরে শুনছি, আগে বল এই তুহুরা আবার কে? এমন কেন নাম তো আগে শুনিনি। হিয়া এবার বলল, এটা দাদা ভাইয়ের খালাতো বোন। তবে কেন জানি মনে হয়েছে তারা এটাকে লুকাতে চায়। মনে হচ্ছে এর পেছনেও কোনো রহস্য আছে। মিম হঠাৎ মুখে হাত রেখে বলে ওঠে, এটা বাড়ি নাকি একটা রহস্যের পুতুল ঘর? একটা রহস্য ফুরোতে না ফুরোতেই আরেকটা চরিত্র এসে হাজির। তুহুরা, প্রকৃতির যেমন শেষ নেই, এই বাড়ির রহস্যও তেমন। সবাই একটু হেসে ওঠে, হালকা মিষ্টি একটা হাসি। তবুও ছবির মেয়েটা যেন ঘরের বাতাসে এক চুপচাপ ছায়া ফেলে যায়। তুর্য ছবির দিকে তাকিয়ে থাকে, কিছু বলতে চায়, আবার যেন থেমে যায়। হিয়ার চোখে তখন একটাই প্রশ্ন ভেসে ওঠে, তাহলে তুহুরা কে?
খুব সাধারণ কোনো চরিত্র নাকি? মানে দাদা ভাইয়ের হঠাৎ মেজাজ বিগড়ে যাওয়ার মতো কোনো বিশেষ চরিত্র? হিয়া নিচে ঘটা সমগ্র ঘটনা অক্ষরে অক্ষরে বর্ণনা সহ ব্যাখ্যা করে বলে সবাইকে। সবাই যেন চুপসে যায়। সেই ছবিটা এক পাশে রাখা, কিন্তু কারো চোখ সরে না সেখান থেকে। সবাই চুপচাপ। পিউ মৃদু স্বরে বলে, দাদা ভাই কেন এমন করলেন? ওনাকে তো এমনটা খুব একটা করতে দেখি না। আর তুমি তো ওনার সব থেকে আদুরে, তাও এত রক্ষতা। মিম বলে, যেভাবে রেগে উঠলেন তাতে মনে হচ্ছে তুহুরার নামটার ভেতরে কিছু তো আছে। আর দাদি কেন ঘাবড়ে গেলেন? এমন কি আছে? এত বছরে দাদি তো ওনার জীবনের অনেক গল্প বলেছেন। কই, তুহুরার নাম তো কখনো শুনিনি। তুর্য ভাই, তুমি শুনেছ? তুর্য একটু উঠে বসলেও চুপ। হিয়ার মুখে আর কোনো কথা নেই, তবে চোখের ভেতর শুধু প্রশ্ন আর ধোঁয়াশা। ঠিক সেই মুহূর্তেই ঘরের দরজায় টুক করে একটা শব্দ হয়। মাথা উঁচিয়ে সবাই তাকায়। দরজায় দাঁড়িয়ে মিনুর রহমান, চোখে মুখে একরাশ স্মিত হাসি, যেন কিছুই হয়নি এতক্ষণ। ঘরে ঢুকেই বলতে শুরু করলেন, জানতাম, ঠিক জানতাম তোরা এখন তুহুরাকে নিয়েই আলোচনা সভা বসাবি। মিনুর রহমান এমন ভঙ্গিতে বললেন যেন সে এই আলোচনার প্রধান অতিথি। এক হাতে আঁচল সামলে খুব স্বাভাবিকভাবে এসে বসলেন তিনি সবার মাঝে। চোখে মুখে এমন এক পরিপক্ক মায়া, যেন এই ঘরটা, এই ছবি, এই ইতিহাস সবই তার খুব চেনা। মিনুর রহমান ছবিটা হাতে নেন, একবার হাত বুলিয়ে নেন। তুহুরা, আমার শৈশব কেটেছে তুহুরার সাথে। সবাই চুপ। নিঃশব্দে গাঢ় ছায়া ঘনিয়ে আসে ঘরে। হিয়া, মিম, পিউ, আলিফ, এমনকি তুর্য চোখ মেলে তাকিয়ে থাকে মিনুর রহমানের দিকে। সবার চোখে এবার আর শুধু কৌতূহল নয়, একটা দীর্ঘ অনাবৃত্তি গল্প শোনার জন্য যেন তৃষ্ণার্ত হয়ে আছে ওরা। মিনুর রহমান হালকা একটা নিঃশ্বাস ফেলে নিজেই বলা শুরু করেন, আমার বড় খালাম্মার মেয়ে ছিল তুহুরা। ওর জন্মের সময় খালাম্মা মারা যান। এরপর ওর বাবা আবার বিয়ে করেন, কিন্তু সেই ঘরে সৎ মায়ের আচরণ ছিল বিষের মতো। ওর ছোট্ট শরীরের উপর দিয়ে যে কি যন্ত্রণা গিয়েছে কেবল ঈশ্বরই জানেন। আমার মা সেসব সহ্য করতে পারেননি। একদিন গিয়ে তুহুরাকে আমাদের বাড়িতে নিয়ে এলেন। তখন ওর বয়স কতই বা হবে, 4 কিংবা বড় জোর 5। তুহুরা আমার বছর 2 বড় ছিল। আমি ওকে তুহুরা বুবু বলেই ডাকতাম। কি চঞ্চল যে ছিল, বাড়ি মাতিয়ে রাখত। বাবাও ওকে খুব ভালোবাসতেন। মা চেয়েছিলেন তুহুরা আমাদের বাড়িরই হয়ে যাক। চেয়েছিলেন বড় ভাইয়ের সঙ্গে ওর বিয়ে হোক, কিন্তু বড় ভাই তো তখন প্রকৃতির নামে বাঁচতেন। সে যাই হোক, শেষমেশ তুহুরার বিয়ে হলো মিয়া ভাইয়ের সাথে। মা ভেবেছিল এবার বুঝি ওর জীবনটা ঠিকঠাক চলবে, কিন্তু সেসব আশায় যেন ছাই পড়ে গেল হঠাৎ। বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই একদিন তুহুরা বাথরুমে পা পিছলে পড়ে মারা যায়। তারপর দীর্ঘ সময় পেরিয়ে যায়, মিয়া ভাইয়ের বিয়ে হয় তোদের দাদি রুকাইয়ার সাথে। এরপর তুহুরার নাম তখন আর উচ্চারণ হয় না কারো মুখে। এটা আব্বার নিষেধ ছিল। আব্বা আসলে চায়নি মিয়া ভাইয়ের নতুন সংসারে কোনোভাবে অতীতের ছায়া পড়ুক। এই ঘরেই থাকতো তুহুরা বুবু। পিউ চমকে ওঠে, গলার নিচে যেন কি আটকে যায় তার। দাদা ভাইয়ের যে 2টা বিয়ে ছিল সেটা তো কেউ কখনো বলেনি। মিনুর রহমান হেসে বলেন, ধুর পাগল, 2 বউ কোথায় সংসার? তো 2 বউ কোথায়? সংসার তো তোর দাদিই করছিল। তুহুরা তো খুব কম আয়ু নিয়ে এসেছিল। ভারী মিষ্টি মেয়ে ছিল। ওর মৃত্যুতে আব্বা খুব ভেঙে পড়েছিল। নিজের মেয়ের মতো বড় করেছিল তো। হিয়া আর তুর্য দুজন একবার দুজনের চোখে তাকিয়ে পড়ল। তারা যেন একই কথা ভাবছে। একজন মানুষ মারা গেছে, তাহলে তার ছবি দেখে আব্দুল রবিউল মুহাম্মদের বিরক্তি কেন আসবে? হিয়ার মস্তিষ্কে বারবার একটা কথাই ঘুরতে শুরু করলো। নিচে যখন সে ছবিটা নিয়ে দেখছিল, তখন আব্দুল রবিউল মুহাম্মদ স্পষ্ট বলেছিল এটা ওনার খালাতো বোনের ছবি। কিন্তু কেন নিজের মৃত প্রাক্তন বউকে কেউ কেন খালাতো বোন রূপে পরিচয় দিবে?
আর যদিও নিজের দ্বিতীয় স্ত্রীর কাছে প্রথম স্ত্রীকে লুকাতে চায়, তবে তার দ্বিতীয় স্ত্রীও তো অনেক আগেই মারা গেছে। এখন কার থেকে লুকাচ্ছে? হিয়ার মস্তিষ্কে যেন এক আন্দোলন শুরু হলো। কেনই বা ওই মুহূর্তে মিনুর রহমান বললেন এ ছবিগুলো তিনি ফেলে দিয়েছিলেন? হিয়া এবার আর নিজেকে আটকাতে না পেরে জিজ্ঞেস করলেন, দাদি, তাহলে আপনি একটু আগে এটা কেন বলেন যে এই ছবিগুলো সরিয়ে রেখেছিলেন? আর তুহরাকে এইভাবে লুকিয়ে রাখার মানে কি? মিনুর রহমান যেন জোর করে হেসে উঠলেন, এরপর বললেন, মায়ের জন্য। মা ভাবতেন মিয়া ভাই যদি তহুরার শোক থেকে আর বের না হতে পারেন, আর যদি নতুন সংসার না করেন, বড় ভাইয়ের মতোই যদি করেন, সেই কারণে তহুরার ছবি সব স্মৃতি মুছে দেওয়ার চেষ্টা করেছিলেন। এরপর থেকেই তহুরার নাম কেউ মুখে আনতো না। সবাই যেন তহুরাকে হুট করেই ভুলে গেল। হিয়ার কেন যেন বিশ্বাস হলো না মিনুর রহমানের কথা। মনের মাঝে এক অদ্ভুত টানাপোড়েন তৈরি হলো, তাও মুখে কিছুটা প্রকাশ করলো না। আলিফ এবার জিজ্ঞেস করলো, বড় দাদার বিয়ের জন্য বাড়ি থেকে কখনো চাপ দেয়নি? তোমার আব্বা আম্মা এরা? উনি এমন সন্ন্যাসী হলেন কিভাবে? মিনুর রহমান হালকা হেসে উঠলেন। তার চোখে মুখে যেন সময়ের ধুলো মাখা কোনো স্মৃতির দরজা খুলে গেল। চাপ, সেই সময়টা যেন এক একটা নিঃশ্বাসও চাপের নিচে ছিল। মা শেষ ইচ্ছে ছিল বড় ভাইয়ের বউ দেখে যাওয়া, আর সেই শেষ ইচ্ছাকেও পূর্ণ করতে সবাই চেপে ধরেছিল বড় ভাইকে। কিন্তু বড় ভাই, তিনি তখন অন্য জগতের মানুষ। আবেগ, অনুভূতি, এমনকি মায়ের শেষ ইচ্ছাও যেন প্রকৃতির আগেই দাঁড়ায়নি কখনো। তিনি শুধু একটা কথাই বলতেন, আমি একটা মেয়েকে কথা দিয়েছি, তাকে লাল শাড়িতে আমার ঘরেই আনবো। যদি তাকেই না আনতে পারি, তবে এই ঘরে আর কারো আসার অনুভূতি নেই। আজকে তোরা যাকে দেখে ভাবিস উনি অনেক চুপচাপ, নিস্তরঙ্গ, বয়সের ভারে নুয়ে পড়া এক মানুষ। আমি তাকে দেখেছি তখন, যখন সে টকবগে এক প্রেমিক পুরুষ। যুদ্ধ থেকে ফিরে বড় ভাই কেমন যেন বেপরোয়া হয়ে উঠেছিল। তার জন্য প্রকৃতি ছাড়া যেন পৃথিবীতে কিছুই অবশিষ্ট নেই। প্রকৃতি বড় ভাইয়ের জগৎ হয়ে উঠেছিল, তার একমাত্র স্বপ্ন। আর সেই স্বপ্ন ভেঙে যাওয়ার পরও বড় ভাই যেন আজ অবধি বিশ্বাস করলেন না যে সেসব ভেঙে গেছে। ঘর নিস্তব্ধ। হিয়া আরো গভীর ভাবনায় আটকে গেল। তার কল্পনার রাজ্যে আব্দুল রুশান মুহাম্মদের আরো এক জেদি ভালোবাসার পাগল রূপ যুক্ত হলো। নিঃশব্দে গুমরে থাকা আবেগে হঠাৎ মিনু খুব নিচু গলায় বলে ওঠে, দাদি, ভালোবাসা কি এমন ভয়ঙ্কর হয়? মিনুর রহমান হাসেন। প্রতিটা মানুষের অনুভূতি আর অনুভূতি প্রকাশ করার ধরন আলাদা। আমরা সবসময় মনে হয় প্রকৃতি পৃথিবীতে জন্মানো সব থেকে দুর্ভাগ্যবান মানুষ, যে কোনো দিন জানতে পারেনি সে কি পরিমাণ সৌভাগ্য নিয়ে জন্মেছিল। সবাই যেন চুপ করে যায়, আবার নিঃশব্দে নেমে আসে এক দারুণ ভার। এবার তুর্য কথা বলে, গলায় এক রাশ সংশয় আর বিস্ময়। দাদি, তুমি কি আমার দাদাভাইকে ভালোবাসতে? মিনুর রহমান চুপচাপ তাকিয়ে থাকে কয়েক মুহূর্ত, তারপর বলে, সময়ের সাথে সাথে একটা মানুষ আমাদের অভ্যাস হয়ে যায়, দায়িত্ব পরিণত হয়। তারা আমাদের রন্ধ্রে রন্ধ্রে এভাবে মিশে যায় যেন আমরা আলাদা করতে পারি না। আমাদের মনের কোণা থেকে শুরু করে ঘরে কোণা সর্বত্র এই মানুষের বিচরণ তাদের উপর আমাদের নির্ভরশীল করে তোলে, আর আমরা এভাবেই থাকতে চাইতে শুরু করি। এখন এটা যদি ভালোবাসা হয়, তবে হ্যাঁ, তোর দাদাকে আমি ভালোবাসতাম। এরপর আর একটি কথাও না বলে ধীরে উঠে দাঁড়ালেন মিনুর রহমান। ঘর জোড়া নীরবতা হঠাৎ আরো ঘনীভূত হয়। এই বাড়িটা যেন হাজার অজানা অব্যক্ত কাহিনীর ভারে দম আটকে বসে আছে। যা কিছু ঘটে গেছে তারা আর কোনো দিন মুখ খুলবে না। হিয়া কেন জানি সন্দেহে তহুরার ছবির দিকে তাকিয়ে রইল। কেন যেন ওর মন মানছে না সরল পাটিগণিত। নিচে মিনুর রহমান আর আব্দুল রবিল মুহাম্মদের মুখ যেভাবে ফ্যাকাশে হয়ে উঠেছিল তা যেন কিছুতেই না, অন্তত এই গল্পের মতো এত সরল না।
তুর্যের চোখ কিছুতেই আড়াল হতে পারল না হিয়ার মনের নিজস্ব বোঝাপড়া। হিয়া চুপচাপ ছবিটা আবার দেওয়ালে টানিয়ে তুর্যের দিকে এক পলক দেখে ঘর থেকে বেরিয়ে যায়। হিয়া নিজেকে প্রশ্ন ছুড়ছে, নিজেই আবার উত্তর করছে। তার কি সন্দেহ অসুখে ধরেছে? যেখানে যা কিছু পাচ্ছে সবেতেই কিসের এত সন্দেহ? তার ছোট্ট মন কেন এত আবেগী হয়ে ওঠে অন্যের গল্পে? হিয়া নিজের ঘরে গিয়ে বিছানায় এক কোনায় গুটিসুটি মেরে বসে পড়ে। বাইরের আলো তখন নিস্তেজ হয়ে এসেছে। জানালার কাছে মেঘের ছায়া পড়েছে, চারপাশে নীরবতা। কিন্তু হিয়ার মাথার ভেতর একের পর এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তহুরার মুখটা কেন যেন স্থির থাকতে চায় না ওর মনে। ওর চোখে এক অদ্ভুত আবেশ, যেন কিছু বলতে চায়, কিছু প্রকাশ করতে চায়। মিনুর রহমান আর আব্দুল রবিউল মুহাম্মদের মুখের সেই মুহূর্তের বিবর্ণতা, সেটা যেন জোরানো ছিল না কোনো অতীতের স্মৃতি। কিছু তো চাপা পড়েছিল তাদের দৃষ্টিতে, যা তারা লুকাতে চায়। ঠিক তখনই ফোনটা বাজে। তুর্যের মেসেজ। তোর কি সন্দেহের বাতিক আছে? হিয়া চমকে ওঠে, তারপর ধীরে সুস্থে জবাব দেয়। কেন? কিছুক্ষণ পর তুর্যের রিপ্লাই আসে। এই যে তোরা কি নিয়ে আবার শুরু করলি? এক ছবি দেখলি আর আবার শুরু তোর শার্লক হোমস মোড। হিয়া কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর আবার টাইপ করে। দাদাভাই কখনো আমার সাথে এভাবে ঝাড়ি দিয়ে কথা বলেনি। আমি তার খুব আদরের। দাদাভাই সবাইকে বকলেও আমায় কখনো বকেননি। তুর্য কিছু লিখছে, কিছুই আসছে না। অনেক সময় পর তুর্য মেসেজ করে। বল। হিয়া কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর উত্তর দেয়। এবারে কোনায় কোনায় রহস্য ছাড়ার কিছুই নেই। তুর্যের চোখে এক চিলতে হাসি ফুটে ওঠে, তারপর টাইপ করে। তাহলে কি তোহরা রহস্য উদ্ঘাটন করবে? হিয়া এবার আর দেরি করে না, তাড়াতাড়ি উত্তর দেয়। না, আমি খুঁজে নেব তুহুরাকে। আপনি বরং প্রকৃতিকে খুঁজুন। তুর্য হেসে ফেলে। মেসেজের আড়ালে যেন একটা অদৃশ্য খোঁচা। হিয়ার চোখে এখন আর কৌতূহল নেই, আছে একরোখা দৃঢ়তা। হিয়া নিঃশব্দে চোখ বন্ধ করে বসে থাকে কিছুক্ষণ। মনে যেন এক জটিল অঙ্ক কষে চলছে, কিন্তু এই অঙ্ক কোনো অঙ্কের খাতায় লেখা নয়। এটা লেখা অতীতের ছায়া আর বর্তমানের প্রশ্ন চিহ্নে। তহুরার ছবিটা যখন সে সকলের সামনে ধরে, তখন মাত্র দুটি মুখে অদ্ভুত রঙের পরিবর্তন ঘটে। একটি মিনুর রহমানের, আরেকটি আব্দুল রবিউল মুহাম্মদের। মুখে সে মুহূর্তেই চাহনি ছিল না কেবল বিস্ময়ের, বরং চাপা আতঙ্কে হালকা রং। কিন্তু আশ্চর্যের বিষয়, আব্দুল রুশান মুহাম্মদ ছিলেন একেবারে নির্লিপ্ত। কেন? প্রকৃতির ডায়েরি হারানোর পেছনেও তো মুখ্যম ছিলেন মিনুর রহমান। তাহলে কি আবারও শস্যের ভেতরের ভূত মিনুর রহমান? এই বারবার অতীতের চরিত্রে ফিরে আসা কি নিছকই কাকতালীয়, নাকি এক অদৃশ্য সুতোর বাঁধা কোনো গোপন রহস্যের ছায়া? হিয়া ভাবতে থাকে, তহুরা কি নিছকই অতীতের এক চরিত্র, নাকি সে প্রকৃতির কোনো হারিয়ে যাওয়া গল্পের অদেখা পৃষ্ঠা? তবে কি প্রকৃতির ডায়েরি গায়েব হওয়ার পেছনেও মিনুর রহমানের হাত আছে, যা তিনি স্বীকার করছে না? প্রকৃতি, তহুরা, মিনুর রহমান আর আব্দুল রবিউল মুহাম্মদ, তাদের চারজনের গল্প কি একই সূত্রে গাঁথা, নাকি এসব নিছকই কুয়াশার মতো ভেসে বেড়ানো নাম এরা? হিয়ার চোখ খুলে যায় ধীরে। সে জানে কিছু একটা আছে, অদৃশ্য অথচ বাস্তব। আর এই রহস্যের চাবি লুকিয়ে আছে কারো মুখে নয়, বরং চুপচাপ লুকানো এক গভীর স্মৃতির সিন্ধুকে। কিন্তু সে চাবি কার কাছে? এখানে নিরপেক্ষ কে? সকাল বহু আগেই পেরিয়ে গেছে। ঘরের জানালা ধরা পড়া আলোর গোধূলির পর্দা আলতো দুলছে হাওয়ার টানে। বাইরের পৃথিবী যেন এক রৌদ্রোজ্জ্বলের দৃশ্যপট, অথচ ঘরের ভেতরটা থমথমে। বোবা একটা নিস্তব্ধতা জমে আছে চুপিসারে। হিয়া এখনো ঘরবন্দি। বিছানায় বসে নিজের অস্তিত্ব নিয়ে যেন এক জটিল হিসেব মিলাতে ব্যস্ত। চোখের সামনে নয়, মনের ভেতর ঘুরে বেড়াচ্ছে অস্পষ্ট ছায়ারা। তহুরার মুখ,
প্রকৃতির ডায়েরি, মিনুর রহমানের কাপা কণ্ঠ আর আব্দুল রবিউল মুহাম্মদের বিস্ময় আতঙ্ক মেশানো অভিব্যক্তি। দুপুর গড়িয়ে গেছে অনেক আগে, খাবার টেবিলে যাওয়া হয়নি তার। আব্দুল রবিউল মুহাম্মদের প্রতি অভিমানের পাহাড় তুলে বসে আছে সে। ঠিক এমন মুহূর্তেই দরজায় ধীরে টোকা পড়ে। কান পাতলেই বোঝা যায় কণ্ঠটা আব্দুল রবিউল মুহাম্মদের, যেন খুব সচেতন, খুব নরম। হিয়া, দরজাটা টেনে রাখা ছিল, সামান্য চাপে খুলে যায়। ভেতরে ঢুকে তিনি হিয়ার দিকে তাকান। তার হাতে খাবারের থালা, মুখে এক রাশ পরিণত স্নেহ আর প্রশ্রয়। চোখে চোখ রেখে প্রশ্ন করলেন তিনি, খুব রাগ হয়েছে না? হিয়া কিছু না বলেই মুখ ফিরিয়ে নেয়, অভিমানী শিশুর মতো। তিনি ধীরে পাশে বসে বলেন, রাগ করলে তো আর চলবে না। অতীত মানে তো সবসময় গল্প হয় না, কখনো কখনো তা শুধুই ক্ষত। অতীতের গোপন বাক্স খুললেই যে আলো আসবে এমনও নয়, অনেক সময় ধুলো আর বিষেদ আসে। সব জায়গায় কৌতূহল দেখাতে নেই হিয়া। হিয়ার ভেতরে কথাও কিছু গলে যায়। মুখের কোণে কথা না এলেও চোখের ভাষা নরম হয়। আব্দুল রবিউল মুহাম্মদ হিয়ার মাথায় হাত বুলিয়ে হাতে খাবারের থালাটা দিয়ে দেন। এক অদ্ভুত পরিণত স্নেহময় ভালোবাসায় জড়িয়ে পড়ে হিয়া। সে এই মানুষটাকে অসম্ভব ভালোবাসে। তার দাদা ভাই বলতে তার আরেকটা জগৎ। এই মানুষটার সাথে সে কোনোভাবেই রাগ কিংবা অভিমান করে থাকতে পারে না। হিয়া ভদ্র মেয়ের মতো বলে, টেবিলে গিয়ে খাচ্ছি চলো। আব্দুল রবিউল মুহাম্মদ যেন এসব জানতেন। তিনিও হেসে উঠে দাঁড়ান। এরপর হিয়া তার সঙ্গে খাবারের ঘরের দিকে এগোয়। সেখানে বাকিদের মোটামুটি সকলের খাওয়া শেষ হয়ে গেছে। আব্দুল রবিউল মুহাম্মদ হিয়ার জন্য এখনো না খেয়ে বসে আছেন। খাবার টেবিলে এখন শুধুমাত্র আলিফ বসে বসে মাংসের হাড্ডি চাবিয়ে যাচ্ছে। এই বাড়িতে শুধুমাত্র আলিফই খুব ধীরে খাবার খায়। হিয়া আর আব্দুল রবিউল মুহাম্মদও খেতে বসে পড়ে। রাশিদা যত্নে খাবার পরিবেশন করে। সময় সামান্য কাটে, সব ঠিকঠাক, সব স্বাভাবিক। এমন একটা মুহূর্তে ঠিক তখন যখন হিয়া কিছুটা স্থির হয়। আব্দুল রবিউল মুহাম্মদ হালকা হেসে বলেন, আজে ব্যাগ গুছিয়ে নিস, কাল সকালে আমরা ফিরছি। অনেক দিন বেড়ানো হয়েছে, এবার ঘরে ফেরা দরকার। তোর বাবা পাগল করে তুলছে। হিয়া খেতে গিয়ে থেমে গেল। চলে যাওয়ার কথাটা যেন কার্পেটের নিচে লুকানো ধাতব কাঠামোর মতো লাগলো। হিয়ার স্বস্তি খুঁজে পাওয়া মন আবারও ধোয়াটে হয়ে ওঠে। এটা কি সত্যি নিয়ম মতো বাড়ি ফেরা, নাকি কোনো রহস্যকে চাপা দিয়ে চুপি চুপি পালিয়ে যাওয়া? খাবারের শেষে কয়েকটি লোকমা হিয়ার গলায় নামছে না। মনে হচ্ছে প্রতিটা চামচে অদৃশ্য কিছু ভারী হয়ে আছে। অভিমান, বিস্ময় আর একরাশ অনিশ্চয়তা। আব্দুল রবিউল মুহাম্মদের বলা ঘরে ফেরা কথাটা তার বুকের ভেতরে কেমন করে গুমড়ে উঠছে, যেন কোনো অনিচ্ছাসিত সত্য, যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধু টের পাওয়া যায় নিঃশ্বাসের ফাঁকে। সে কেন যেতে চাইছে না? এর কারণ কি শুধু সদ্য জন্মানো তহুরাকে নিয়ে তার মনের সংশয়, নাকি প্রকৃতির অস্তিত্ব খুঁজে পাওয়া, নাকি এর পেছনে রয়েছে অন্য এক মায়া যেটা সে ধরতে পারছে না? সেটা কি তুর্য? খাওয়া শেষ করে সে নিঃশব্দে উঠে দাঁড়ায়। আব্দুল রবিউল মুহাম্মদ হিয়ার কাঁধে একবার হাত রাখেন, কিন্তু কিছু বলেন না। হিয়া তার ধীর পায়ে তুর্যের ঘরের দিকে এগোয়। বারান্দা পেরিয়ে করিডোর ধরে যখন সে ঘরের দরজার কাছে পৌঁছায়, একটা অজানা সংকোচ টের পায় বুকের মাঝে। দরজাটা আধখোলা। ভেতরে উকি দিয়ে প্রথমে দেখে নেয় তুর্যের বিছানার পাশে বসে আছেন মিনুর রহমান। মুখে ক্লান্তির ছায়া, চোখে একরাশ চিন্তা, কিন্তু তবু স্পষ্ট। মায়ের মতো স্নেহে তুর্যের কপালে হাত বুলিয়ে দিচ্ছেন তিনি। তুর্য উঠে আরো শোয়া হয়ে বসে আছে। গায়ে এখন আর কম্বল নেই, মুখে আগের মতো মলিন ভাবটাও নেই। হিয়া ধীরে পা টিপে টিপে ঘরে ঢুকে, একটা ভাঙ্গা গলায় যেন অনেক না বলা কথার আড়ালে লুকানো একটি ছোট্ট প্রশ্ন ছুড়ে। জ্বর কেমন এখন? তুর্য কিছু বলার আগে মিনুর রহমান উত্তর দেন, অনেকটাই কমে গেছে, ঘন্টাখানেক হলে জ্বর আসছে না।
হিয়া শুধু একটা জোর করে হাসি মুখে টেনে নিল। তুর্য চেয়ে রইল হিয়ার মুখে চুপচাপ, সে কিছু বলে না। কিন্তু হিয়ার মুখের উপরকার ফ্যাকাশে আবরণটা তার চোখ এড়ায় না। হিয়া আর দেরি করে না, এক মুহূর্ত দাঁড়িয়ে নিজেকে সামলে শব্দহীন পায়ে বেরিয়ে যায় ঘর থেকে। করিডোরের বাতাস তখনও দুপুরের রোদ নেমে আসে, কিন্তু তার গায়ে পড়ছে এক গভীর বিষণ্ণ ছায়া। নিজের ঘরে ঢুকে দরজাটা হালকা ঠেলে বন্ধ করে দেয় হিয়া। জানালার বাইরে আলো এখনো চকচকে, কিন্তু ঘরের ভেতরটা ধীরে ধীরে ভরে ওঠে এক নিঃশব্দ অন্ধকারে। সে চিৎকার করে বলতে চায় সে যেতে চায় না, বাড়ি ফিরতে চায় না, তবে এসব কিছুই বলা হয় না। সে শুধু জানালার পাশে বসে বাইরের দিকে তাকিয়ে থাকে এক নজরে। রোদের আলো ছুঁয়ে যাচ্ছে তার মুখের এক পাশ, অথচ তার চোখে এক রাশ অন্যমনস্কতা। যেন সে এখানে নয়, সে আটকে আছে অন্য কোথাও, কোনো অতল ভাবনার গভীরে। ঠিক সেই সময় দরজাটা ধীরে খুলে মিম ঘরে ঢুকে। তার মুখে চিরচেনা প্রাণচঞ্চলতা, কিন্তু চোখে যেন আজ একটু বাড়তি কৌতূহল। সে হিয়ার পাশে এসে দাঁড়ায়।